সাধারণ এক ছাপোষা দম্পতি একরকম দিন এনে দিন খেয়ে যাদের জীবন চলে, তাদের জীবনে একদিন আসে এক অদ্ভুত টুইস্ট। বন্ধুর পরিচয় বাড়িতে এসে এক অচেনা লোক তাদেরকে ফেলে দেয় এক ভয়ানক পরিস্থিতিতে। লোকটা অদ্ভুতভাবে মারা যায়, আর তার সেই মৃত্যু ওই দম্পতিকে জড়িয়ে দেয় এক ড্রাগ মাফিয়া কেসের সঙ্গে। এমন একটা কেস যেটা তাদের জীবন আর ভাগ্য দুটোই পুরোপুরি পাল্টে দেয়। বলছিলাম 2025 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ একটা কমেডি এবং ক্রাইম জেনারের মুভি ভাগ্যলক্ষ্মীর কথা। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত টুইস্ট তো থাকছেই, তবে শেষের টুইস্টটার সত্যি মাথা ঘোরানোর মতো। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। মুভির শুরুতে গাঙ্গুলি ফ্যামিলিকে দেখানো হয়। মধ্যবিত্ত এক ফ্যামিলি, যেখানে সত্য গাঙ্গুলি আর কাবেরী বাস করে। সত্য একটা অ্যাডভার্টাইজ কোম্পানিতে সাংবাদিক হিসেবে কাজ করে। তাদের স্বল্প আয়ের সংসার, আয় কম হওয়ার কারণে তারা বাইরের সমস্ত বিলাসিতা থেকে দূরেই ছিল। সত্য এতটাই কম বেতনে জব করত যে তাদের একটা জিনিস নষ্ট হয়ে গেলে সেটা মেরামত করার মতো টাকাও তাদের ছিল না। সত্য আর কাবেরীর একটা ছেলে আছে, যার নাম পোলো। পোলো দিল্লিতে সত্যর ভাইয়ের কাছে থেকে পড়াশোনা করে। সত্যের এই কম আয়ের কারণে কাবেরী আর সত্যর মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হতো, যার ফলে কাবেরী সত্যকে বলে, 7 বছর ধরে একটা জব করছো, দত্তবাবুকে এবার বেতন বাড়াতে বলো। কাজ বাড়াচ্ছে কিন্তু বেতন তো বাড়াচ্ছে না। সত্য বলে, যেখানে নিউজ পেপারই বন্ধ হয়ে যেতে পারে সেখানে আমার বেতন কিভাবে বাড়াবে। এরপর সত্য তার কাজে চলে যাচ্ছিল। তখনই কাবেরী তাকে বলে, আজ দেরি করো না, অর্কদা আর দিতির সঙ্গে রাতে ডিনার করতে যেতে হবে। কিন্তু সত্য তাতে রাজি হয় না। সে বলে, তোমার বন্ধু, তুমি একাই যেও, সেখানে গেলেই তো আবার অপমান করবে আর নিজেদের ঢাক পেটাবে। কাবেরী বলে, তাদের মতো আমাদের টাকা পয়সা থাকলে আমরাও ঢাক পেটাতাম। সত্য তার এই কথার জবাব না দিয়ে কাজে চলে যায়। সে অফিসে গিয়ে দত্তবাবুকে বলে, একটা নতুন খবর পেয়েছি, হিরোইন ট্রাফিকিং চলছে, সেখানে পার্থ চক্রবর্তীও ইনভলভ আছে। আমার কাছে এর প্রমাণ আছে আর স্টোরিও রেডি। কিন্তু দত্ত বলে, পার্থ চক্রবর্তী হিরোইন পাচারে জড়িত, এটা আমাদের ব্যাপারে ছাপবো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সে অনেক বড় একজন রাজনীতিবিদ। তোমার কি মনে হয় এই খবরটা ছাপানো উচিত? সত্য বলে, এটা তো আমাদের কাজ, আমরা শুধু আমাদের কাজ করব, আর পাবলিকেরও তো জানা উচিত যে তাদের ট্যাক্সের টাকায় কি কি হয়। দত্তবাবু বলে, আইডিয়ালিজম নিয়ে চর্চা করে কোনো লাভ নেই। খবরের কাগজের দিন শেষ, এখন তো ডিজিটাল যুগ, জার্নালিজম বদলে গেছে, আমরা সবাই এখন ইরেলিভেন্ট, পাঠকই এখন শেষ কথা। দত্ত সত্যকে তার কাজ করতে বলে। সত্য তখন দত্তকে তার বেতন বাড়ানোর ব্যাপারে বলে। দত্ত তাকে বলে, তুমি তোমার জুনিয়রদের মতো ডিজিটালে শিফট করে গেলেই তো সবকিছু পেয়ে যেতে। প্রিন্ট করলে শুধু শুধু টাকা যায়, টাকা ফেরত আর আসে না। এখন বেতন বাড়ানোর কথা আর বলো না তো। সত্য এতে আপসেট হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর আমরা পুলিশ অফিসার অরিজিৎকে দেখতে পাই। অরিজিৎ একজন সৎ পুলিশ অফিসার। সেই হিরোইন পাচারের কেসটা ইনভেস্টিগেশন করছিল। অরিজিৎ হিরোইন পাচারের টাকা লেনদেনের এই খবরটা পেয়ে ক্রিমিনালকে ধরার জন্য একটা ফাঁকা রাস্তায় অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর একটা ট্রাক সেখানে আসে। অরিজিৎ সেই ট্রাক চেক করলে সেখানে জাম্বো নামের একটা লোককে দেখতে পায়। তার সাথে একটা লাগেজ ছিল, এটাতে 10 কোটি টাকা ছিল। অরিজিৎ জাম্বোকে সহ ওই লাগেজ নিয়ে চলে যায়। জাম্বো দুটো লাগেজে 20 কোটি টাকা নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অরিজিৎ একটা লাগেজই পেয়েছে যেখানে শুধু 10 কোটি টাকা আছে। অরিজিৎ জাম্বোকে অনেক মারধর করে বাকি 10 কোটি টাকা কোথায় আছে তা জিজ্ঞেস করে, কিন্তু জাম্বো তাকে বলে যে সেই ব্যাপারে কিছুই জানে না। অরিজিৎ জাম্বোকে টর্চার করলে জাম্বো তাকে বলে, আমি শুধু জানি এই টাকা রানাদার। অরিজিৎ এটা শুনে তাকে জিজ্ঞেস করে, এই রানাদাটা কে, সে কোথায় থাকে, কি করে, সবকিছু বলো। জাম্বো বলে, রানাদার ব্যাপারে আমি কিছুই জানি না। অরিজিৎ তখন কনস্টেবলকে জাম্বোকে মারধর করার অর্ডার দিয়ে এসিপি অফিসারের কাছে চলে যায়। এসিপি তাকে বলে, তুমি 6 কিলো হিরোইনের 10 কোটি টাকা পেয়েছো। যারা জানার তারা ঠিকই খবর পেয়ে যাবে, তারা বুঝে যাবে যে আমরা এই বিষয়টাকে ছেড়ে দিচ্ছি না। কিন্তু যেখানে রাজনীতি জড়িয়ে আছে সেখানে সামনের সিটে বসলে কিন্তু সবার চাপ হয়ে যাবে। অরিজিৎ বলে, আপনি চিন্তা করবেন না, আমার লাইফ ইন্স্যুরেন্স আছে। পার্থ চক্রবর্তী, রানা লাহিড়ী, ইন্সপেক্টর সৌমেন্দ্র বক্সি সবাই এতে জড়িয়ে আছে। এটা তো একেবারে পরিষ্কার। এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে অন্য ব্যাগটা কার কাছে আছে। এসিপি বলে, সত্যের পেছনে ছুটতে গিয়ে অনেক ভালো ভালো অফিসারদের লাশ আমি পুড়িয়ে এসেছি। তোমার ফ্যামিলি আছে, দায়িত্ব আছে, তাই তুমি রিস্ক নিও না। অন্য 10 কোটি টাকার সুটকেসের জন্য কিন্তু নিজের জীবন দেওয়ার কোনো মানে হয় না। এটা শুনে অরিজিৎ বলে, আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন স্যার? এসিপি জবাবে বলে, আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, ডিপার্টমেন্টে তোমার ফিউচার অনেক ভালো। অরিজিৎ বলে, ছোটবেলা থেকেই আমি অনেক জেদি, আমি কোনো কিছু ছেড়ে দেওয়ার পাত্র নই। এসিপি তাকে বলে, এখানে সবার সেফটির দায়িত্ব যেহেতু আমার,
তাই তোমার গোয়েন্দাগিরি করার হলে এতে আমার কিছু বলার নেই, কিন্তু তুমি যা করবে ইউনিফর্ম ছাড়া করবে। এরপর অরিজিৎ চলে যায়। রাতের বেলা সত্য আর কাবেরী দিতি আর অর্কের সঙ্গে ডিনার করতে যায়। অর্ক একজন বড় ক্রিমিনাল লয়ার ছিল, সে অনেক টাকা ইনকাম করত। এতে করে অর্ক আর দিতি অনেক অহংকারও করত। তাদের সামনে সত্যের ইনকাম ছিল খুবই সামান্য, এজন্য তারা সত্যকে নিয়ে অনেক অপমানজনক কথা বলতো, আর তাই সত্য তাদেরকে খুব একটা পছন্দ করত না। আজও অর্ক সত্যের কাজ নিয়ে তাকে অনেক ছোট করে কথা বলে, কিন্তু সত্য তার কথায় একদমই পাত্তা দেয় না। ডিনার করে কাবেরী আর সত্য ক্যাবে করে তাদের বাড়িতে ফেরে, কিন্তু তাদের কারোর কাছেই ক্যাবের ভাড়া দেওয়ার মতো ক্যাশ ছিল না। ঠিক সেই মুহূর্তেই গার্গী তার গাড়ি নিয়ে সেখানে আসে। গার্গী ছিল তাদের প্রতিবেশী, সে একজন অভিনেত্রী। গার্গী সেখানে এসে তাদের ক্যাবের ভাড়াটা মিটিয়ে দেয়। এরপর কাবেরী আর সত্য গার্গীর সঙ্গে একটা সেলফি তোলে। সেলফি তোলার সময় সত্য গার্গীর অনেক কাছাকাছি ছিল, যার কারণে ঘরে গিয়ে কাবেরী সত্যর ওপর অনেক রাগারাগি করে। মানে টিপিক্যাল ওয়াইফ বিহেভিয়ার আর কি। স্বামীর পাশে কোনো মেয়েকে সহ্য করা চলবে না, সে হোক যত বড় হিরোইন। তো তাদের বাড়ির নিচে একটা বয়স্ক লোক বসে আপন মনে গান শুনছিল, কিন্তু কাবেরী আর সত্যের চেঁচামেচিতে সে অনেক ডিস্টার্ব হয়ে যায়, যার কারণে কাবেরীদের ফ্ল্যাটে গিয়ে সে এত রাতে জোরে চেঁচামেচি করার জন্য তাদেরকে অনেক কথা শোনায়। সত্য ওই লোকটাকে সরি বলে বিদায় করে দেয়। পরদিন কাবেরী সত্যকে বলে, চলো না আমরা সিনেমা দেখে আসি। সত্য তাকে বলে, তোমার হাজবেন্ড সারাদিন অফিসে খাটে আর ইনকামও অনেক কম, তার এই এনার্জি নেই। এটা শুনে কাবেরী রেগে গিয়ে তাকে বলে, আমার সঙ্গে যখন কোনো কিছুই করতে মন চায় না তাহলে বিয়ে করেছিলে কেন? জবাবে সত্য বলে, লোকে বলে না সব লাভ স্টোরি বিয়ের আগেই শেষ হয়ে যায়, হানিমুনের পর প্রেম ফুরিয়ে যায়। এসব বলে সত্য অফিসে চলে যায়। অফিসে গিয়ে সত্য দেখে আজকে কাগজে তার লেখা নিউজটা ছাপেনি। এজন্য সে খবরের কাগজ নিয়ে দত্তবাবুর কাছে গিয়ে তাকে রেগে বলে, একটা মন্ত্রী ড্রাগ ট্রাফিকিং এর সঙ্গে যুক্ত, এই খবরটা আমরা করতে পারবো না মেনে নিলাম, কিন্তু মন্ত্রী একজন হিরোইনের সঙ্গে প্রেম করছে, এটা ছাপলে ক্ষতি কোথায়? দত্ত সরাসরি সত্যকে বলে দেয়, যেই খবর টিকবে সেটাই বিক্রি হবে, তোমার ভালো না লাগলে কাজ করো না। সত্য রেগে গিয়ে তাকে জানিয়ে দেয় যে সেই কাজটা আর করবে না। দত্ত তখন তাকে বলে দেয়, আমিও ভাবছিলাম এখান থেকে লোক ছাঁটাই করব, তুমি নিজে থেকে বলে বেশ ভালোই করেছ, আমার আর বলতে হলো না। এটা শুনে সত্য অনেক অবাক হয়ে যায়, কারণ সে তো রাগের বসে কথাটা বলেছিল। সত্যের পর দত্তকে এটা নিয়ে আর কিছুই বলতে পারে না। সে চুপচাপ অফিস থেকে বেরিয়ে আসে। তার ইনকামেই তাদের সংসার চলতো, আর এখন তো তার চাকরিটাও চলে গেছে। কিভাবে এখন তাদের সংসার চলবে, এটা নিয়েই সত্য অনেক চিন্তায় পড়ে যায়। সে একা একা একটা বারে বসে মদ খাচ্ছিল, তখনই তার কাছে একটা লোক আসে আর নিজেকে তার স্কুলের বন্ধু সায়ান নামে পরিচয় দেয়। কিন্তু সত্য তাকে চিনতে পারছিল না। সায়ান তাকে বলে, আরে আমি ব্যাক বেঞ্চে বসতাম। সায়ান নিজের পুরো পরিচয় দিলে সত্য তখন সায়ানের কথা মনে পড়ে যায়। সায়ান আর সত্য একই স্কুলে পড়লেও সত্যের সঙ্গে সায়ানের তেমন সম্পর্ক ছিল না, যার কারণে সত্য তাকে মনেও রাখেনি। সায়ান সত্যকে জিজ্ঞেস করে, আজকাল তুই কি করছিস? সত্য তাকে জানায়, আমি 12 বছর সাংবাদিকতা করেছি, আজ আমি আমার রাগের কারণে চাকরিটাও হারিয়ে ফেললাম, এখন এখানে বসে মদ খেয়ে পস্তাচ্ছি। সায়ান তাকে বলে, তুই একদম ঠিক করেছিস, জীবনে যাই করিস না কেন কখনো অন্যের জন্য কিছু করিস না, সব সময় নিজের জন্য করবে। এটা আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই বলছি। সত্য সায়ানকে জিজ্ঞেস করে সে কি করছে। সায়ান তাকে জানায়, আমি ব্যবসা করছি, সারা জীবন তো সবাইকে চাকরি করে যেতেই দেখলাম, তারপর ঠিক করলাম নিজে বিজনেস করব। পরে বিজনেসের কারণে বিভিন্ন দেশে সফরও করেছি। সায়ান সত্যকে জিজ্ঞেস করে সে কি বিয়ে করেছে কিনা। সত্য তাকে তার স্ত্রী আর ছেলের ব্যাপারে জানায়। সায়ান বলে, আমি কাজের ব্যস্ততার কারণে আর ফ্যামিলি বানাতে পারিনি, আমি কাল বাইরে চলে যাচ্ছি, তাই ভাবছিলাম তোর বাড়িতে একটু ঘুরে আসি, তোর এতে কোনো অসুবিধা হবে না তো? সত্য সায়ানকে তার বাড়িতে নিয়ে যেতে রাজি হয়। এরপর সায়ান আর সত্য কাবেরীর সঙ্গে খাবার খেতে বসে। কাবেরীকে দেখে বোঝাই যাচ্ছিল সায়ানের বাড়িতে আসাটা তার খুব একটা ভালো লাগেনি, কিন্তু সে সত্যকে এই মুহূর্তে কিছুই বলতে পারে না। সায়ান গল্প করতে করতে কাবেরীর সামনে সত্যর চাকরি ছেড়ে দেওয়ার বিষয়টা বলে দেয়। এটা শুনে কাবেরী রেগে গিয়ে সত্যকে বলে, তুমি চাকরি ছেড়ে দিয়েছো, আমাকে বলনি তো? সত্য তাকে বলে, আমি তোমাকে ফোন করতেই যাচ্ছিলাম, তখনই সায়ানের সঙ্গে দেখা হয়ে গেল। কাবেরী বুঝতে পারে সত্য মিথ্যে বলছে, এজন্য সে তাকে বলে, তোমার এক্সকিউজ এতটাই সুন্দর যে বিশ্বাস হয়ে যায়। সায়ান বুঝতে পারে কাবেরী রেগে গেছে, এজন্য সে ঘুমোতে যেতে চায়। কাবেরী সায়ানকে আজ রাতটা পোলোর ঘরে ঘুমোতে দেয়। সায়ান তখন তার লাল রঙের সুটকেসটা নিয়ে পোলোর রুমে ঘুমাতে চলে যায়। রাতে ঘুমানোর সময় কাবেরী রেগে সত্যকে বলে, তুমি কারো কথা না ভেবেই চাকরিটা ছেড়ে দিলে, এখন আমাদের চলবে কি করে? তার মধ্যে অচেনা অজানা একটা লোককে বাড়িতে নিয়ে এসেছো। সত্য বলে, সে তো আমার ছোটবেলার বন্ধু। কাবেরী রেগে গিয়ে বলে, সে তোমার কেমন বন্ধু? তার সাথে কি তোমার কোনো যোগাযোগ ছিল? তোমার কি তাকে মনে আছে?
সত্য বলে, ও তো সকালেই চলে যাবে। কাবেরী সত্যকে জিজ্ঞেস করে, কাল যদি সে না যায়, সকালে উঠে যদি বলে যে তার ফ্লাইট মিস হয়ে গেছে, সে আরো 3 দিন থাকবে, তখন তুমি কি করবে? আমি কিন্তু এটা মোটেও অ্যালাউ করব না। আমি তোমাদের দুজনকেই বাড়ি থেকে বের করে দেব। এভাবে ঝগড়া করতে করতে তারা ঘুমিয়ে পড়ে। মাঝরাতে সায়ান ঘুম থেকে উঠে তার একটা ব্যাগ নিয়ে বাথরুমে ঢোকে। কিছুক্ষণ পর হঠাৎ ধপাস করে পড়ে যাওয়ার একটা আওয়াজ আসে। সেই আওয়াজে কাবেরী চমকে ওঠে। সে সত্যকে ডেকে ধীরে ধীরে পোলোর রুমের দিকে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা সায়ানকে দেখতে পায় না। সত্য বাথরুম খুলে ভেতরে সায়ানকে মৃত অবস্থায় দেখতে পায়। সায়ানের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। পাশেই সায়ানের ওই ব্যাগটা পড়েছিল। সত্য সেই ব্যাগ চেক করে ভেতরে একটা হিরোইনের বোতল দেখতে পায়। সত্য বুঝতে পারে যে সায়ান হিরোইন খেয়েছে। সায়ানকে এই অবস্থায় দেখে তারা দুজনেই ভীষণ ভয় পেয়ে যায়। সত্য আর কাবেরী কোনোভাবে সায়ানকে টেনে সেখান থেকে বের করে। এরপর রান্নাঘরের দরজার সামনে হেলান দিয়ে বসিয়ে রাখে। এই অবস্থায় তারা কি করবে কেউই বুঝে উঠতে পারছিল না। সায়ানের পেছনে ধারালো একটা ছুরি গাঁথা ছিল। হঠাৎই সায়ানের বডি ওই ধারালো ছুরির ওপর পড়ে, যার কারণে তার মাথা থেকে অনেক রক্ত বের হতে থাকে। এতে সত্য আর কাবেরী অনেক ভয় পেয়ে যায়। সত্য আর কাবেরী পোলোর ঘরে গিয়ে সায়ানের সব কিছু সার্চ করতে থাকে। একটা পর্যায়ে তারা সায়ানের আনা ওই লাল সুটকেস খুললে সেখানে অনেক টাকা দেখে অবাক হয়ে যায়। এই সেই 10 কোটি টাকার লাগেজ যেটা অরিজিৎ খুঁজছিল। এত টাকা দেখে কাবেরী সত্যকে বলে, পুলিশকে কল করো, যত দেরি হবে আমরা ততই ফাঁসবো। সত্য বলে, কিন্তু পুলিশ আমাদের কথা বিশ্বাস করবে কেন? কাবেরী বলে, কেন করবে না? তুমি আবার ভয় পাচ্ছ? আমরা তো কিছু করিনি, তুমি ভয় পাচ্ছ কেন? কাবেরী সত্যকে বারবার পুলিশকে কল করতে বলে, কিন্তু সত্য এতে একদমই রাজি হয় না। সে বলে, সায়ান যে আর কিসে কিসে ফেসে আছে আমরা তো জানি না, তার জন্য আমরা বিপদে পড়ব। এরপর কাবেরী আর সত্য সায়ানের বডিটা লাল সুটকেসে করে ফেলে। এদিকে আমরা রানাকে দেখতে পাই। রানার সাথে ইন্সপেক্টর সোমেন্দ্রও ছিল। রানার সঙ্গে শিবানী নামের একটা মেয়েও ছিল। রানা সোমেন্দ্রকে বলে, তোমাদের অফিসার অরিজিৎ বেশি বাড়াবাড়ি করছেন। সে আমাদের 10 কোটি টাকা সুটকেস বাজেয়াপ্ত করেছে, সাথে জাম্বুকেও ধরেছে। সোমেন্দ্র সব শুনে বলে, আমি খুব শীঘ্রই একটা ব্যবস্থা করছি। রানা সোমেন্দ্রকে বলে, জাম্বু কখনো একা কাজ করে না, তুমিও তো ওর সঙ্গে কাজ করো, তাহলে আর একটা সুটকেস কোথায়? সোমেন্দ্র বলে, ওই সুটকেসের ব্যাপারে জাম্বু এবার আমাকে কিছু বলেনি, কিন্তু রানা তার কথা বিশ্বাস করে না, যার কারণে রানার কথায় শিবানী সোমেন্দ্রর হাতে ছুরি দিয়ে তাকে আঘাত করে। এরপর রানা সোমেন্দ্রকে বলে, তুমি ওই সুটকেসের ব্যাপারে ভালোভাবে খোঁজ নাও। রানা এরপর তার ক্রাইম পার্টনার মিনিস্টার পার্থ চক্রবর্তীর সঙ্গে দেখা করতে যায়। রানা পার্থকে বলে, আমাদের 10 কোটি টাকা জাম্বুর সঙ্গে চাপা পড়ে আছে, কিন্তু বাকি 10 কোটি টাকা কোথায়? তোমার ইন্সপেক্টর সোমেন্দ্র নাকি কিছুই জানে না। পার্থ বলে, সোমেন্দ্রকে একটা ডোজ দিতে হবে। রানা জানায় যে আমি তাকে সেটা দিয়েছি, তুমি নিজেই ইনফ্লুয়েন্স খাটিয়ে টাকাটা উদ্ধার করো। তারা সেই 10 কোটি টাকার লাগেজ মরিয়া হয়ে খুঁজছে, যেটা কিনা বর্তমানে গাঙ্গুলির বাড়িতে আছে। সোমেন্দ্র হাতে ব্যান্ডেজ করে বাড়ি ফিরছিল, তখন রাস্তায় তার সঙ্গে অরিজিতের দেখা হয়। অরিজিৎ সোমেন্দ্রকে সাবধান করে বলে, শহরে চুরি ডাকাতি কিন্তু অনেক বাড়ছে, তাই খুব সাবধান। হিরোইন ট্রাফিকিং এর 10 কোটি টাকার সঙ্গে জাম্বুও ধরা পড়েছে, আর বাকি 10 কোটি টাকার আরেকটা সুটকেস এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তাই সাবধান করলাম। সোমেন্দ্র বলে, আপনি আমাকে টিপ দিচ্ছেন স্যার? আমি যদি এই কেস আগে সলভ করে দেই তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে। অরিজিৎ সোমেন্দ্রর দিকে তাকিয়ে সন্দেহের চোখে বলে, ইন্সপেক্টর সোমেন্দ্রর সঙ্গে পার্থ চক্রবর্তী আর রানা লাহিড়ির সম্পর্ক আছে, এটা আমি বিশ্বাস করি না, কিন্তু যদি সম্পর্ক থাকে তাহলে এই কেসটা কিন্তু আমি সলভ করব, আর কেসটা যদি আমি সলভ করি তাহলে কিন্তু তুমি শেষ হয়ে যাবে। সোমেন্দ্র জবাবে বলে, আমি যদি করাপ্টেড পুলিশ অফিসার হতামই তাহলে আপনার এই কথাগুলো আমি থ্রেট হিসেবে ধরতাম। এটা শুনে অরিজিৎ হেসে বলে, যারা ওপরের দিকে ঢিল ছড়ে তারাই থ্রেট খায়। আমি এভিডেন্স যদি একবার হাতে পাই তাহলে তোমাকে সরাসরি লকআপে ঢুকিয়ে দেব। ওদিকে গাঙ্গুলি বাড়িতে সত্য আর কাবেরী কোনোভাবে সায়নের লাশটা প্যাকেট করে লাগেজে ঢুকায়। এরপর কাপড় দিয়ে মেঝের রক্তগুলো সাফ করে রক্তমাখা কাপড়টা বেলকনিতে ঝুলিয়ে কিছুটা নিশ্চিন্ত হয়। বেলকনিতে ওই রক্তমাখা কাপড় থেকে রক্তের ফোঁটা নিচে বসে থাকাও ওই লোকটার মাথায় পড়ে, কিন্তু লোকটা ওই রক্তের ফোঁটা দেখে ভাবেই এটা পানের পিক। সে এতে রেগে গিয়ে সত্যের ফ্ল্যাটে যায়। আজকে সত্য একটুখানি দরজা খুলে শুধু মাথাটা বের করে। ওই বয়স্ক লোকটা রাগারেগি করে তাকে বলে, প্রতি রাতে জোরে জোরে ঝগড়া করো, আর আজ মাথায় পানের পিক ফেলছো? আমি তোমাদের পরিষ্কার বলে দিচ্ছি, তুমি যদি এমনই করতে থাকো তাহলে আমি অথরিটিকে বলতে বাধ্য হব। এবার সত্য ওই বয়স্ক লোকের কথায় খুব একটা পাত্তা দেয় না। সে শুধু তার কাছে ক্ষমা চেয়ে দ্রুত দরজাটা আটকে দেয়। এরপর লোকটা চলে যায়। গভীর রাতে সত্য আর কাবেরী সুটকেস নিয়ে বাইরে বের হয়। বাইরে তারা গার্গীকে দেখতে পায়। গার্গীর সঙ্গে একটা ছেলেও ছিল। সে ওই ছেলেটার সঙ্গেই সেখানে আড্ডা দিচ্ছিল। সত্য আর কাবেরী এতে অনেক অসুবিধায় পড়ে যায়।
কাবেরী সত্যকে বলে, আমি ওর সঙ্গে কথা বলে তাকে ডিস্ট্র্যাক্ট করছি, আর তুমি সেই সুযোগে সুটকেসটা গাড়িতে তোলো। তখনই গার্গী সেখানে এসে তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা এত ভোর রাতে কোথায় যাচ্ছ? কাবেরী তাকে মিথ্যে বলে যে তাদের দাদার সুটকেস ড্রপ করে দিতে যাচ্ছে। গার্গী তাদেরকে তার গাড়ি নিয়ে যেতে বলে, কিন্তু সত্য তাকে মানা করে দেয়। গার্গী তাদের সঙ্গে চা খেতে অফার করে। সত্য তখন কাবেরীকে গার্গীর সঙ্গে চা খেতে পাঠিয়ে দেয়। এরপর কাবেরী গার্গীর ফ্ল্যাটে চলে যায়, আর সত্য একাই কোনোভাবে সুটকেসটা তার গাড়িতে তোলে। গার্গী আজ অনেক নেশা করেছিল। সে নেশার ঘোরে কাবেরীকে বলে, আমার সাথে ওই ছেলেটাকে দেখে কিছু মনে করো না। আমার সিরিয়ালের হিরোর সঙ্গে আমার 3 বছরের সম্পর্ক ছিল। গত 1 মাস ধরে আমাদের ব্রেকআপ হয়েছে, তাই আমি ওকে ভোলার জন্যই ওই ছেলেটার সঙ্গে সময় কাটাচ্ছি। কাবেরীর গার্গীর কথায় কোনো মনোযোগ ছিল না, কারণ তার মাথা ভর্তি এখন টেনশন। কখন যে সে গার্গীর বাড়ি থেকে বের হবে এটা নিয়েই সে টেনশন করছিল। কিছুক্ষণ পর গার্গী কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়ে। তখন কাবেরীও তাকে রেখে চুপি চুপি ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে। এরপর সত্য আর কাবেরী গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু মাঝ রাস্তায় তাদের গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। কাবেরী অনেক চেষ্টা করেও গাড়িটা স্টার্ট করতে পারছিল না। তখনই তাদের পাশ দিয়ে একটা পুলিশের গাড়ি যাচ্ছিল। তাদের গাড়িটা দেখে হঠাৎ পুলিশের গাড়ি থেমে যায়। সত্যিতে কিছুটা ঘাবড়ে যায়। পুলিশ এসে কাবেরীকে জিজ্ঞেস করে, কি হয়েছে? কাবেরী বলে, আমাদের গাড়িটা চলছে না। পুলিশ তাদেরকে হেল্প করতে চায়। সত্য এতে ভীষণ চিন্তায় পড়ে যায়। পুলিশ তাদেরকে জিজ্ঞেস করে যে এত রাতে তারা কোথায় যাচ্ছে। সত্য মিথ্যা বলে যে আমরা এমনিতেই একটু ঘুরতে বেরিয়েছি। পুলিশ তাদের গাড়িতে এত বড় একটা সুটকেস দেখে জিজ্ঞেস করে, এত জিনিস নিয়ে কোথায় যাচ্ছেন? সত্য আবার মিথ্যে বলে যে আমার মিসেস তার মামার বাড়িতে গিয়েছিল। পুলিশ তাদের গাড়িটাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কিন্তু গাড়ি কোনোভাবেই নড়ছিল না, যার কারণে পুলিশ ওই সুটকেসটা নামাতে চায়। তবে সুটকেসটা ভীষণ ভারী ছিল। দুজন পুলিশ ধরে সেই সুটকেসটা নামায়। পুলিশ একদমই বুঝতে পারে না যে ওই সুটকেসের মধ্যে একটা মানুষের লাশ আছে। তারা সত্যকে মজা করে বলে, এত ভারী লাগেজ নিয়ে মামার বাড়ি থেকে ফিরছেন, ভেতরে লাশ আছে নাকি? এটা শুনে সত্য কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু পুলিশরা এই বিষয়টা হেসেই উড়িয়ে দেয়। এরপর তারা ওই গাড়িটা ধাক্কা দিয়ে দেয়, যাতে করে ওই গাড়িটা আবার স্টার্ট হয়ে যায়। এরপর তারা হেল্প করা বাবদ কিছুটা পারিশ্রমিক নিয়ে সেখান থেকে চলে যায়। পুলিশের চলে যাওয়াতে সত্য আর কাবেরী যেন হাফ ছেড়ে বাঁচে। কাবেরী আবার ড্রাইভ করতে শুরু করে। সে গাড়ি নিয়ে একটা সুনসান জঙ্গলে যায়। সেখানে গিয়ে তারা মাটি খুঁড়ে ওই সুটকেস সহ লাশটা চাপা দিয়ে দেয়। এরপর নিশ্চিন্ত হয়ে তারা আবার বাড়ি ফিরতে থাকে। এদিকে সৌমেন্দ্র পার্থর সঙ্গে দেখা করতে তার বাড়িতে যায়। সেখানে রানা আর শিবানীও উপস্থিত ছিল। রানা আবার তাকে ওয়ার্নিং দেয়। সৌমেন্দ্র তখন পার্থর বাড়ি থেকে বের হয়ে সায়ানকে কল করতে শুরু করে। আর এখানে আমরা জানতে পারি যে সৌমেন্দ্র নিজেই পার্থ আর রানার আড়ালে সায়ানের মাধ্যমে ওই 10 কোটি টাকার সুটকেস গায়েব করেছিল। ওই সুটকেস নিয়ে তাদের একসঙ্গে পালানোর কথা ছিল, কিন্তু সায়ানের এখন কোনো খোঁজ নেই। পার্থ আর রানাও তাকে বারবার ওয়ার্নিং দিচ্ছে, যার কারণে সৌমেন্দ্র অনেক চিন্তায় পড়ে যায়। সৌমেন্দ্র সায়ানকে কল করলে সায়ানের ফোনটা জঙ্গলের মধ্যে মাটির নিচেই বাজতে থাকে। সায়ান তো ফোন রিসিভ করার মতো অবস্থায় নেই। সায়ানকে কল করে না পেয়ে সৌমেন্দ্র ভীষণ চিন্তায় পড়ে যায়। সে সায়ানকে ভয়েস মেসেজ করে বলে, তুই কোথায়? তোর আর আমার তো ওই সুটকেসটা নিয়ে এখান থেকে কেটে পড়ার কথা ছিল। আমার ফোনটা রিসিভ কর। সত্য আর কাবেরী সায়ানের লাশ গুম করে ভোরবেলা বাড়ি ফিরে আসে। বাড়ি গিয়ে তারা নিজেদের ঘরে শুয়ে পড়ে। তাদের দুজনের কাপড়েই অনেক মাটি লেগেছিল, কিন্তু সেদিকে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা নিজেদের পোশাক না বদল করেই ঘুমিয়ে পড়ে। সৌমেন্দ্র সুটকেসের ব্যাপারে কোনো খবর না দেওয়ার কারণে রানা তার উপর সন্দেহ করতে থাকে। পার্থ রানাকে বলে, সৌমেন্দ্র আমাদের বিশ্বস্ত লোক, সে এতদিন ধরে আমাদের সঙ্গে কাজ করছে। কিন্তু রানা বলে, পুলিশের লোক আমাদের হয়ে কাজ করছে, তাকে আর যাই বলো বিশ্বস্ত বলো না। এখানে দুটো ঘটনা আছে, হয় সে সত্যিই কিছু জানে না, যেটা আমার বিশ্বাস হচ্ছে না। সৌমেন্দ্র কাউকে দিয়ে টাকাগুলো সরিয়ে এখন না জানার ভান করছে। আমাদের এখন কোনোভাবেই রিস্ক নেওয়া যাবে না। আমাদের লাল আর নীলকে কাজে লাগাতে হবে। রানা পার্থকে লাল আর নীলকে কল করতে বলে। এরপর আমরা দুটো ছেলেকে দেখতে পাই। তাদের একজনের পায়ে লাল সুতো ছিল, আর একজনের পায়ে নীল সুতো ছিল। এরা দুজনেই লাল আর নীল। লাল আর নীল কন্ট্রাক্ট ক্লিয়ার ছিল। তারা একটা বাড়ির সামনে বসে সেই বাড়ির মালিকের ওপর নজর রাখছিল। কিছুক্ষণ পর ওই বাড়ি থেকে একটা মেয়ে বের হয়। মেয়েটা বের হয়ে যাওয়ার পর লাল আর নীল ওই বাড়িতে ঢুকে মালিককে খুন করে। তারা আজ ওই লোকটাকে মারার অর্ডারই পেয়েছিল। কাজ শেষ করে তারা বাইরে এলে পার্থ লালকে কল করে তাদের সঙ্গে দেখা করতে বলে। এরপর লাল আর নীল পার্থর সঙ্গে দেখা করতে যায়। পার্থ তাদেরকে বলে, 2-4 দিন সৌমেন্দ্রর উপর নজর রাখো। 2-4 দিন নজর রাখলে বোঝা যাবে সে আমাদের থেকে কি লুকাচ্ছে। এই কাজের জন্য পার্থ তাদেরকে 30,000 টাকা দেয়। এদিকে সায়ানের লাশ সরিয়ে ফেললেও কাবেরী আর সত্যর মন থেকে টেনশন এখনো দূর হয়নি, কারণ সায়ানের টাকাগুলো এখনো তাদের কাছেই আছে। সায়ানের কোনো খোঁজ না পেয়ে সৌমেন্দ্র তার লোকেশন ট্র্যাক করে জঙ্গলে পৌঁছে যায়, কিন্তু সেখানেও সায়ানকে খুঁজে পায় না।
এভাবে বেশ কিছুদিন কেটে যায়। কিছুদিন পর অরিজিৎ সায়ানের লাশ ওই জঙ্গল থেকে উদ্ধার করে। এতদিনে সায়ানের লাশ নষ্ট হয়ে একদম পোকা ধরে গিয়েছিল। সায়ানের মৃত্যুর খবরটা সৌমেন্দ্রও জানতে পারে না। সৌমেন্দ্র সব জায়গায় সায়ানের ছবি দেখিয়ে তাকে খুঁজতে থাকে। ওদিকে লাল আর নীলও তাকে ফলো করছিল। সৌমেন্দ্র এক পর্যায়ে একটা বারে গিয়ে সায়ানের ব্যাপারে খোঁজ নেয় আর জানতে পারে সেদিন সে সত্যর সঙ্গে বসেছিল। সেখান থেকে সৌমেন্দ্র সত্যর ব্যাপারে জানতে পারে। সে কোনো মতে জানতে পারে সায়ানকে লাস্ট গাঙ্গুলি বাড়িতে ঢুকতে দেখা গিয়েছিল। সৌমেন্দ্র এরপর সত্যর বাড়িতে পৌঁছে যায়। সত্য তখন বাড়িতে ছিল না। সৌমেন্দ্রর পিছু পিছু লাল আর নীলও গাঙ্গুলি বাড়িতে চলে যায়। তারা বাড়ির বাইরে গার্গীকে একটা ছেলের সঙ্গে দেখতে পায়। গার্গী বর্তমানে ভাগ্যলক্ষ্মী সিরিয়াল নিয়ে কাজ করছিল। লাল আর নীল এখানে গার্গীকে দেখে চিনতে পেরে যায়। তবে তারা এই বিষয়টা ইগনোর করে সত্যর বাড়িতে ঢুকে পড়ে। লাল আর নীল সৌমেন্দ্রর দিকে গান পয়েন্ট করে থাকে। তাদের দেখে সৌমেন্দ্র তাদেরকে জিজ্ঞেস করে, তোরা কারা? নীল সৌমেন্দ্রকে জিজ্ঞেস করে, আমরা কে সেটা ইম্পর্টেন্ট না, পার্থ আর রানার মাল কোথায়? তুই জানিস না এটা একদমই সম্ভব না, তুই টাকাগুলো সরিয়েছিস। এটা শুনে সৌমেন্দ্র বলে, তোরা তো অনেক বুদ্ধিমান, বন্দুক নামিয়ে কথা বল। পুলিশের সামনে কেন ঝামেলা করছিস? আমি এখানে সায়ানকে খুঁজতে এসেছি। খবর অনুযায়ী সায়ানকে লাস্ট এখানেই দেখা গেছে। কিছুক্ষণ পর সত্য আর কাবেরী বাড়ি ফেরে। বাড়িতে ঢুকতেই তারা ঘরের ভেতর সৌমেন্দ্র লাশ দেখে ভীষণ ভয় পেয়ে যায়। কিছুদিন আগেই একটা লাশের ব্যবস্থা করতে গিয়ে তারা হিমশিম খেয়ে গেছে। এখনো সেটার টেনশনই তাদের মন থেকে সরেনি। এর মধ্যে আবার আরো একটা লাশ তাদের বাড়িতে, তার উপর আবার লাশটা একজন পুলিশের। কাবেরী আর সত্য এতে অনেক চিন্তায় পড়ে যায়। তাদের বাড়িতে পুলিশের লাশ পড়ে আছে। তারা এই বিষয়টা পুলিশকে জানাতেও ভয় পাচ্ছে। এই লাশের কি ব্যবস্থা করবে তারা কেউ ভেবে পাচ্ছিল না। সত্য সিদ্ধান্ত নেয় যে এইবার লাশটা টুকরো টুকরো করে ফেলে দিয়ে আসবে। সত্য ইউটিউবে মাংস কাটার ভিডিও দেখে নেয়। এরপর কাবেরী সত্যর লাশটা কাটার জন্য অস্ত্র এনে দেয়। সত্য এসব কাজ আগে কখনোই করেনি, যে কারণে লাশের ওপর প্রথমবার আঘাত করেই সে জ্ঞান হারায়। কাবেরী পানি দিয়ে সত্যকে জাগায়। এরপর কোনোভাবে তারা সৌমেন্দ্রর লাশটা টুকরো করে ফেলে। লাশ কাটার সময় একটা টুকরো ছিটকে বাইরে বসে থাকা ওই লোকটার উপরে পড়ে। লোকটা ভাবে হয়তো গাঙ্গুলি বাড়িতে মাঝরাতে খাসির মাংস কাটা হচ্ছে। বয়স্ক লোকটা এতে রেগে গিয়ে আবার সত্যের ফ্ল্যাটে যায়। সত্য এবারও হালকা করে একটু দরজা খোলে। লোকটা তাদেরকে আবার ওয়ার্নিং দিয়ে চলে যায়। সত্য এবারও তার কাছে স্বাভাবিকভাবে ক্ষমা চেয়ে দরজাটা আটকে দেয়। তার গায়ে অনেক রক্ত লেগেছিল, যা ওই বয়স্ক লোকটা খেয়ালই করে না। এরপর সত্য আর কাবেরী ওই লাশের টুকরোগুলো একটা বস্তায় ভরে ফেলে আর মেঝেতে পড়ে থাকা রক্তগুলো সাফ করে ফেলে। লাল আর নীল এরপর পার্থ আর রানার কাছে গিয়ে সৌমেন্দ্রকে খুন করার ব্যাপারটা জানিয়ে দেয়। পার্থ এতে রেগে গিয়ে তাদেরকে বলে, আমি তোদেরকে সৌমেন্দ্রের উপর নজর রাখতে বলেছিলাম, আমি কি তোদেরকে খুন করতে বলেছিলাম? লাল বলে, সে 2-4টে বাজে কথা বলেছিল আর বন্দুক বের করার চেষ্টাও করেছিল, যার কারণে নীলের মাথা গরম হয়ে যায় আর তাকে মেরে ফেলে। রানা তাদেরকে জিজ্ঞেস করে যে তারা কার বাড়িতে সৌমেন্দ্রকে মেরেছে। লাল বলে, গাঙ্গুলি বাড়িতে। রানা জিজ্ঞেস করে, এই গাঙ্গুলিটা আবার কে? লাল বলে, আপনারা একটা লাল রঙের সুটকেস খুঁজে বের করতে বলেছিলেন না? ওই বাড়িতে কোনো লাল রঙের সুটকেস আমরা পাইনি। সৌমেন্দ্র শুধু মরার আগে বলল সে সায়ান নামের কাউকে সেখানে খুঁজতে গিয়েছিল। রানা বলে, হ্যাঁ, সায়ানের বডি তো আজকে পাওয়া গেছে। এটা শুনে নীল জিজ্ঞেস করে, এই সায়ান আবার কে? সে কি চুরি করেছে সেটা একটু বলবেন? রানা তখন বলে, ওই লাল সুটকেসে 10 কোটি টাকা ছিল, বুঝেছিস? এবার গিয়ে খোঁজ নে ওই গাঙ্গুলিরা কারা আর সায়ানের সঙ্গে তাদের সম্পর্ক কি। এরপর লাল আর নীল সেখান থেকে পরের সিনে আমরা গার্গী আর পার্থকে একটা হোটেল রুমে দেখতে পাই। গার্গী পার্থর সঙ্গে রিলেশনে ছিল। গার্গী তাকে জানায় যে সে পরশু দুবাই যাবে। পার্থ তাকে জিজ্ঞেস করে, তোমার শুটিং নেই? গার্গী বলে, আমি 2 দিনের ছুটি পেয়েছি, সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ থাকতে হবে, এই জন্য দুবাই গিয়ে কিছু রিলস শুট করে আসবো। গার্গী এই জন্য পার্থর পারমিশন নেয়। পার্থও তাকে পারমিশন দিয়ে দেয় আর গার্গীর টিকিটের ব্যবস্থাও করে দেয়। লাল আর নীল একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে খুন করার কন্ট্রাক্ট পেয়েছিল। ওই ইনফ্লুয়েন্সার নিজের ঘরে রিলস শুট করছিল। তখনই লাল আর নীল তার ঘরে ঢুকে তাকে মেরে ফেলে। ওদিকে অরিজিৎ সায়ানের খুনের ইনভেস্টিগেশন করছিল। ইনভেস্টিগেশনের মাধ্যমে সে জানতে পারে যে সায়ান লাস্ট সত্য গাঙ্গুলির বাড়িতে গিয়েছিল। অরিজিৎ সত্যকে জিজ্ঞাসাবাদ করার জন্য তখনই তার বাড়িতে চলে যায়। অরিজিৎ তাদেরকে সৌমেন্দ্র, সায়ান আর লাল নীলের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে তারা এদেরকে দেখেছে কিনা, কিন্তু সত্য সরাসরি মানা করে দিয়ে বলে সে তাদেরকে দেখেনি। অরিজিতের সামনে সত্য আর কাবেরী দুইজনই নর্মাল বিহেভ করে, যাতে তাদের উপর কেউ সন্দেহ না করতে পারে। কিন্তু অরিজিতের কিছুটা সন্দেহ হয়, কারণ সায়ানকে লাস্ট তাদের বাড়িতেই দেখা গিয়েছিল। অরিজিৎ তাদের পুরো বাড়ি সার্চ করে। তারা পোলোর বেডরুমটাও চেক করে যেখানে সায়ান সেই রাতে ছিল, কিন্তু সেখানেও কোনো এভিডেন্স পাওয়া যায় না, কারণ সত্য সায়ানের সবকিছুই ওই সুটকেসে দিয়ে দিয়েছিল। এরপর অরিজিৎ চলে গেলে সত্য আর কাবেরী স্বস্তির নিঃশ্বাস ফেলে।
অরিজিতের চলে যাওয়ার পরপরই তারা সৌমেন্দ্র লাশের বস্তাটা নিয়ে বাইরে বের হয়। তারা ভোর রাতে বস্তাটা একটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসে। পরদিন অরিজিৎ ওই বস্তাটা ইনভেস্টিগেশন করতে যায়। ওই বস্তায় একটা টেডি বিয়ার ছিল যেটাতে রক্ত লেগেছিল। অরিজিৎ ওই টেডি বিয়ার দেখে বুঝতে পেরে যায় যে ওই বস্তাটা সত্যই এখানে ফেলে গেছেন, কারণ এই টেডি বিয়ারটা সে গত রাতে সত্যর বাড়িতে রেখেছিল, যেটা তার ছেলে পুলোর ঘরে ছিল। অরিজিতের সন্দেহ তখন আরো গাঢ় হয়ে যায় যে সত্য আর কাবেরীর সায়ান আর সৌমেন্দ্রর খুনের সঙ্গে কোনো যোগসূত্র আছে। অরিজিৎ সেখান থেকে সরাসরি সত্যের বাড়িতে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। অরিজিৎ সেখানে সত্যকে বলে, কি নাটকটাই না করলেন সেদিন, এমন ভাব করলেন যেন ভাজা মাছটাই উল্টে খেতে জানেন না। কিন্তু কি জানেন তো, ওই সাদা রঙের টেডি বিয়ারটা দেখে ভাবতে লাগলাম সেটা কোথায় যেন দেখেছি। এরপরেই আমি রিয়েলাইজ করলাম আপনারা দুজনে আমাকে কি বোকাটাই না বানিয়েছেন। এবার বলুন তো কেসটা কি? সত্য আর কাবেরী এবার এমন ভান করতে থাকে যেন তারা কিছুই করেনি। এটা দেখে অরিজিৎ তাদেরকে বলে, আপনাদের অ্যাক্টিং খুব ভালো হচ্ছে, তবে এইরকম একটা ঝামেলায় আপনাদের মতো মধ্যবিত্ত সাংসারিক দম্পতি কিভাবে জড়িয়ে গেল এটা আমি কিছুতেই বুঝতে পারছি না। যেখানে পার্থ চক্রবর্তী আর রানা লাহিড়ীর মতো বিগ শটরা জড়িয়ে আছে, সেখানে আপনারা কিভাবে জড়িয়ে গেলেন? দিনকাল এমন পড়েছে যে আমি এখানে আমার বসকেও না জানিয়ে এসেছি। আমার ওপর স্ট্রিক্ট অর্ডার আছে যেন আমি রাজনৈতিক বিষয় নিয়ে ঘাটাঘাটি না করি, কিন্তু আমি তো করবই, তাই সবকিছু আমাকে বলে দিন। সত্য বলে, ধরুন আমি সব বলে দিলাম, তাহলে কি পার্থবাবুর জেল হবে? জেল হলেও সে তো বেরিয়ে যাবে, এরপর সে যে আমাদের বাঁচিয়ে রাখবে তার গ্যারান্টি আপনি নিতে পারবেন? অরিজিৎ বলে, সত্যি বললে আমি যে হেল্প করব না এটা তো আমি বলিনি। সত্য হেসে বলে, আমি মিডিয়াতে কাজ করতাম, আমি চাইলেও কখনো রাজনৈতিক নেতাদের আসল খবর ছাপাতে পারিনি, এজন্য মিডিয়া আর আইনকে আমি না ঠিক ট্রাস্ট করতে পারি না। এরপর বাধ্য হয়ে চাকরি ছেড়ে দিলাম। অরিজিৎ বলে, আপনি কি বলতে চাইছেন? সত্য জবাবে বলে, আমি বললেও কেউ বিশ্বাস করবে না, আপনি যদি নিজে প্রমাণ করতে পারেন আমি দোষী তাহলে করুন। অরিজিৎ বলে, ঠিক আছে, পরের বার এভিডেন্স আর হাত করা দুটোই নিয়ে আসবো। এদিকে পার্থ লাল আর নীলকে ফোন করে তাদেরকে দেখা করতে বলে। পার্থ লাল আর নীলকে জানিয়ে দেয় তারা যেন এই বিষয়টা রানাকে কিছু না জানায়। সেই কথা মতো লাল আর নীল পার্থর সঙ্গে দেখা করতে যায়। পার্থ লাল নীলকে বলে, এতদিন ধরে রানার সঙ্গে হিরোইনের বিজনেস করেছি, রানা এখন আর রানার মধ্যে নেই, সে আমার সাকসেস দেখে সহ্য করতে পারছে না, সামনেই আবার ইলেকশন, রানাকে এখন আর আমি ট্রাস্ট করতে পারছি না। তোদের যা বলছি তা তোদের আর আমার মধ্যেই থাকবে। গাঙ্গুলিদের ধর, ওরা এই কেসের সঙ্গে ইনভলভ আছে, ওদেরকে ধরলেই সুটকেস কোথায় আছে সেটা জানা যাবে। পার্থর কথা মতো রানার অগোচরে লাল আর নীল সত্যের বাড়িতে যায়। কাবেরী কিছুদিনের জন্য এই শহর থেকে অন্য শহরে যাওয়ার প্ল্যান করছিল, কিন্তু সত্য তাকে বলে যে এটা করলে পুলিশ তাদের উপরেই সন্দেহ করবে। তখনই তাদের বাড়িতে লাল আর নীল ঢোকে। লাল তাদের দিকে বন্দুক তাক করে জিজ্ঞেস করে, ওই টাকাগুলো কোথায় আছে? সত্য ভয়ে ভয়ে বলে দেয় সেটা পাশের ঘরে আছে। লাল সত্যকে গান পয়েন্টে নিয়ে পাশের ঘরে যায়। সত্য ভয়ে ভয়ে তাদের কাপড়ের ট্রাঙ্ক বের করে দেখায় যেটাতে টাকাগুলো তারা রেখেছিল। সত্য সেই ট্রাঙ্ক লালের কাছে দিয়ে দেয় আর তাকে বলে, আমরা তো মরেই যাব, কিন্তু আপনারা বাঁচবেন তো? যাদের জন্য এত খাটছেন তারা তো সব নিয়ে যাবে, এটাই তো নিয়ম, তাই নিজেরটা বুঝে নেবেন। লাল তখন ওই ট্রাঙ্কের সঙ্গে কাবেরী আর সত্যকেও তাদের গাড়িতে তোলে। নীল সেখানে গার্গীকে সেলফি তুলতে দেখে অনেক রেগে যায়, যার কারণে সে তাকে গুলি করে মেরে ফেলে। তারা কাবেরী আর সত্যকে ধরে নিয়ে পার্থর কাছে যায়। পার্থ সত্যকে অনেক মারধর করে আর তাকে বলে, তোদের মতো সাধারণ মানুষ আমার হিরোইনের টাকা চুরি করার সাহস পেলে কিভাবে? দেখে তো মনে হয় না সেই দম আছে। সত্য বলে, আপনাকে দেখেও মনে হয় না যে আপনি হিরোইনের বিজনেস করেন, আপনাকে তো মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছিল। পার্থ বলে, সাংবাদিকদের আমাদের পেছনে কলকাঠি না নাড়লে ভালো লাগে না, তাই না? এবার বল আমি তোদের মধ্যে কাকে আগে মারবো? তখনই সেখানে রানা আর শিবানী চলে আসে আর পার্থকে বলে, আমাকে ছাড়াই ক্লাইম্যাক্স? এটা কখনো হতে পারে? তুমি কি ভেবেছো পার্থ, তুমি আমার মাল ঝেড়ে দিয়ে চলে যাবে আর আমাকে জানতেও দেবে না? তুমি তো ধরেই নিয়েছো যে আমি তোমাকে ঠকাবো। আমার ওপর এত রাগ কেন তোমার? আমি তো তোমাকে কম সাহায্য করিনি, কিন্তু তুমি আমার জন্য কি করেছো? সব রিস্ক তো আমাকেই নিতে হয়, আর তাই আমার বিজনেসের ক্ষতি হলে তো আমি ছেড়ে দেব না। পার্থ বলে, তাহলে না এলেই পারতে, এখানে এসে ভুল করেছো, আমাকে অবমূল্যায়ন করা বন্ধ করো। পার্থর অর্ডারে লাল আর নীল রানাকে গান। পার্থ তাকে বলে, এবার শিবানী কি তোমাকে বাঁচাতে পারবে? এই বিষয় নিয়ে এখানে পার্থ আর রানার মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। এদিকে সত্য তার হাতের বাঁধন খোলার চেষ্টা করছিল। সত্য আর কাবেরীকে ফলো করে সেখানে অরিজিৎও চলে আসে। সে পার্থ আর রানার দিকে বন্দুক ধরে। পার্থ তখন অরিজিৎকে তার সঙ্গে কাজ করার জন্য অফার দেয়, কিন্তু অরিজিৎ একজন সৎ পুলিশ অফিসার ছিল, যার কারণে সে তার প্রস্তাবে রাজি হয় না। অরিজিৎ পার্থকে স্যারেন্ডার করতে বলে, কিন্তু পার্থও স্যারেন্ডার করে না।
যার কারণে অরিজিৎ তাকে গুলি করে মেরে ফেলে। এটা দেখে লালও অরিজিৎকে গুলি করে, সেই সাথে সে রানাকেও গুলি করে মেরে ফেলে। নীল এরপর লালকে বলে এদের দুজনকে মেরে ট্রাঙ্কটা নিয়ে চলে যায়, কিন্তু লাল তাকে বলে মাথা ঠান্ডা রাখতে শেখ নীল। এটা বলে সে নীলকে গুলি করে মেরে ফেলে। লাল সবাইকে মারার পর কাবেরী আর সত্যকেও মারতে যায়, কিন্তু অরিজিৎ তখনও বেঁচে ছিল। সে কোনোভাবে লালকে গুলি করে তাকে মেরে ফেলে। এরপর সে নিজেও মারা যায়। এখানে এই এক সুটকেসের জন্য সত্য আর কাবেরীর সামনেই সবাই একে অপরের সঙ্গে লড়াই করে মারা যায়। সুটকেসের ওই 10 কোটি টাকার খেলা ফাইনালি শেষ হয়। সেই সাথে পার্থের হিরোইনের বিজনেসটাও এখানেই ধ্বংস হয়ে যায়। ভাগ্যলক্ষ্মী এবার সত্যদের ফেভারে ছিল। তারা চাইলেই কিন্তু ওই ট্রাঙ্কটা সহ সেখান থেকে বেরিয়ে যেতে পারত, কেউ তাদের ধরার ছিল না। কিন্তু তারা সেখানে ওই ট্রাঙ্কটা ফেলে রেখে চলে যায়, আর এখানেই সিনটা কাট হয়ে যায়। এরপর সত্যকে আমরা একটা বড় ডিরেক্টরের সামনে দেখতে পাই। সেই সমস্ত ঘটনা গল্প আকারে একজন ডিরেক্টরকে বলছিল। সত্য তার জীবনের এই সত্য ঘটনার ওপর একটা ওয়েব সিরিজ বানাতে চাইছিল। তার এই গল্প ডিরেক্টরের অনেক ভালো লাগে। ডিরেক্টর জানে না যে এটা একটা সত্য ঘটনা। ডিরেক্টর সব শোনার পর সত্যকে প্রশ্ন করে যে ওই দম্পতি টাকাগুলো হাতের কাছে পাওয়ার পরেও ফেলে চলে গেল কেন? এমন তো আর বাস্তবে হয় না। সত্য তখন বলে এমন ঝামেলায় পড়ে গেলে অনেকেই টাকা নেয় না। আমি কিন্তু এই গল্প বানিয়ে লিখিনি, এটা একটা সত্যি ঘটনা। ডিরেক্টর তার কথা কিছুই বুঝতে পারছিল না। তখন সত্য তাকে একটা খবরের কাগজ দেখায়, যেখানে অবৈধ হিরোইন পাচারের নিউজ ছেপেছিল। এটা দেখে ডিরেক্টর সত্যকে বলে এটা আগে কেন বলনি? ক্রাইমের গল্প মানুষ খুব পছন্দ করে। তুমি এই সিরিজটা নিয়ে পরিসরে একটু ভাবো, তারপর আমাকে জানিও। সত্য এতে অনেক খুশি হয়ে যায়। অবশেষে সত্যর কপাল খুলতে চলেছে। সত্য খুশি মনে বাড়িতে গিয়ে কাবেরীকে বলে সত্যজিৎ গাঙ্গুলি এখন অনেক বড় ওয়েব সিরিজ রাইটার হয়ে গেছে। আমার গল্প ডিরেক্টরের অনেক ভালো লেগেছে। সত্য কাবেরীকে প্রথমবার সিনেমা দেখতে যাওয়ার জন্য অফার করে। কাবেরীও এতে অনেক খুশি হয়ে যায়। এখানে আমরা সত্যকে তার বাড়িটা মেরামত করতে দেখি। সত্য তার বাড়িটা অনেক দামি দামি জিনিস দিয়ে সাজাচ্ছিল। কিন্তু প্রশ্ন হলো সত্য হঠাৎ করে এত টাকা কোথা থেকে পেল? রাইটার তো সে নতুন হয়েছে, আর রাইটারদের তো এত টাকা বেতন পাওয়ারও কথা না। এখানেই একটা বড় টুইস্ট রিভিল হয়। আমরা দেখি এসিপি অফিসার ওই ক্রাইম সিনে ইনভেস্টিগেশন করতে গিয়ে ওই ট্যাঙ্কটা দেখতে পেয়ে সেটা চেক করতে যায়। কিন্তু এসিপি ট্রাঙ্কটা খুললে সেখানে কোনো টাকা পায় না, বরং টাকার বদলে সেখানে জামা কাপড় ভরা দেখতে পায়। অর্থাৎ সত্য ওই ডিরেক্টরকে গল্পটাতে একটু মিথ্যে কথা বলেছে। সে আসলে ট্রাঙ্কে টাকা রাখেনি, সে ওই টাকাগুলো অন্য জায়গায় সরিয়ে রেখেছিল। আর লাল আর নীলকে বোকা বানিয়ে ওই জামা কাপড়ের ট্রাঙ্কটাই তাদের হাতে তুলে দিয়েছিল। আর ওই যে টাকা তারা রেখেছিল সেটা দিয়েই তারা বাড়ির সংস্কার করছিল। ওই 10 কোটি টাকায় সত্যর ভাগ্যের চাকা ঘুরিয়ে দেয়। দিন শেষে তারা ভাগ্যলক্ষ্মীর অফারটাই অ্যাকসেপ্ট করে নেয় এবং তাদের সংসার জীবনেও স্বস্তি আসে। সেই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।